My dear students, learners, viewers, listeners, Assalamu alaikum. Today we will discuss about assignment English first paper class 9. প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের প্রতি সপ্তাহে তোমাদেরকে তিনটা অ্যাসাইনমেন্ট দিতে হবে তিনটা টপিক্সের উপরে। প্রথম টপিক্স ক্লাস 9 ইউনিট 1 লেসন 4 অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসপন্সিবিলিটিস? ইউ নো ইট ভেরি ওয়েল। রেসপন্সিবিলিটিস যেহেতু লেসন 4 দায়িত্ব, যেমন অ্যাজ এ টিচার I have some responsibilities to teach the students, and I have to go to school just time and I have to come from the school just time. Now we have to go to school to give you assignment for ready assignment and others task also, but school is closed. কাজ তোমাদের কাজও চলছে, আমাদের কাজও চলছে, কিন্তু এগুলি তো করতে হবে। এজন্য সরকার বিকল্প পদ্ধতিতে তোমাদের জন্য এটা করেছে। অ্যাসাইনমেন্ট সিস্টেম এমনভাবে করেছে, তোমাদের পুরা সিলেবাসটা একেবারে বর্ষি দিয়ে যেরকম মাছ ধরে সেরকমভাবে টেনে নিয়ে আসছে। পুরো সিলেবাস থেকে প্রথম অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটিস। উই হ্যাভ টু ডু ভেরিয়াস কাইন্ডস অফ রেসপন্সিবিলিটিস। আমরা পরিবারের জন্য আমাদের দায়িত্ব আছে, তারপরে সমাজের জন্য দায়িত্ব আছে, রাষ্ট্রের জন্য দায়িত্ব আছে। আমরা যারা চাকরি করি আমাদের চাকরিতে আমাদের দায়িত্ব আছে, কতগুলো দায়িত্ব পালন করতে হয়, এবং নির্দিষ্ট ডিউটির বাইরেও কতগুলি কাজ করতে হয়। তোমার আশেপাশের লোকজন যখন অসুস্থ হয়, তোমাকে ওই অসুস্থ রোগীকে নিয়ে অনেক সময় হাসপাতালে যেতে হয় বা যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে হয়। তাহলে এই যে এই রেসপন্সিবিলিটিসগুলো আমরা আমাদেরকে মানে চলতে হয়। কারণ আমরা সামাজিক জীব হিসাবে এগুলি আমাদের করতে হয়। তাই রেসপন্সিবিলিটিস এখানে তোমাদের লেসনে আসেন। একজন লোক সমাজে বাস করে, সে যখন দেখলো যে সমাজে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, বিভিন্ন রকমের কাজকর্ম, মানুষের মধ্যে মিলমিশ নেই, ঝগড়া বিবাদ সবসময় লেগেই আছে, আর পরিবারের মধ্যেও অনেক সময় অশান্তি বিরাজ করে। এক একজন এক এক মনের, এক একজন এক এক চিন্তা ভাবনা করে, এক এক রকম, একজনের চিন্তার সাথে আরেকজনের মিলে না, সমাজেও মিলে না, পরিবারেও মিলে না। সে এগুলি দেখে একেবারে ক্ষুব্ধ সমাজের প্রতি, পরিবারের প্রতি। সে ভাবলো যে না, আমি এলাকাতেই থাকবো না, আমি এখান থেকে এবার একাকী জীবনযাপন করব। একাকী জীবনযাপন করার জন্য সে একেবারে গ্রাম ছেড়ে চলে গেল। এরকম কাহিনী তোমাদের অ্যাসাইনমেন্টের এটা। এবং যখন গ্রাম ছেড়ে চলে গেল, তারপরে সে দেখলো ওখানে যাওয়ার পরে সে একটা তার থাকার জন্য প্রথমে একটা ঘর তৈরি করতে হইল। ঘর তৈরি করলো এবং বিছানাপত্র নিয়ে গেল। বিছানাপত্র নিয়ে যাওয়ার পরে একদিন রাত্রে যখন শুইল, দেখলো যে খটখট আওয়াজ শুনতেছে। দ্বিতীয় দিনও শুনলো। তারপরে সে দেখলো যে কোথায় খটখট আওয়াজ করলো, কী হলো, কী ঘটলো। তারপরে সে দেখতে পেল যে তার ব্ল্যাঙ্কেট কাটি ফেলছে, অর্থাৎ যেটা সে গায়ে দেয় বা বিছানাতে বিছায় আমরা, আর কতগুলো গায়ে দিয়ে আমরা, এটাকে ব্ল্যাঙ্কেট বলা হয়। ব্ল্যাঙ্কেট কেটে ফেলছে। তখন সে ভাবলো যে এটা তো ইঁদুরের কাজ। এখন ইঁদুরকে দূরাইতে হলে কি করতে হবে? ইঁদুরকে দূরাইতে হলে বিড়াল লাগবে। সে গ্রামে গেল, আবার বিড়াল নিয়ে আসলো। বিড়াল নিয়ে আসার পরে এখন বিড়াল যখন আনছে, নিজে তো নিজের জন্য রান্নাবান্না করতে হয়, কারণ বিড়ালকে দুধ খাওয়াইতে হবে। তাহলে দুধ কোথায় পাবে? এখন দুধ পাওয়ার জন্য সে কী করলো, এবার গাভী কিনতে হবে। তাকে একটা গাভী কিনলো, গাভী নিয়ে আসলো। গাভী নিয়ে আসার পরে এখন গাভীকে ঘাস টাস সেই বিভিন্ন রকমের, অর্থাৎ গরুকে যা যা জিনিস খাওয়ানোর দরকার দুধ পাওয়ার জন্য, এক্সট্রা কোনো কিছু খাওয়াইতে হয়, সেগুলোও তাকে ম্যানেজ করতে হচ্ছে। সে এখন চিন্তায় পড়ে গেল, এবার কীভাবে সে এতগুলো কাজ করবে, রান্নাবান্নাও করবে, তারপরে বিড়ালকেও দেখবে, গরুকেও দেখবে, আবার খাওয়াবেও, সব কিছু তাকে করতে হবে। তখন সে কী করলো, তার ছোটো ভাইকে নিয়ে আসলো। তো ছোটো ভাইকে যখন নিয়ে আসলো, সদস্য সংখ্যা বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে কাজও বাড়ি গেল, এখন রান্নাবান্নাও বাড়ি গেল। তার ভাই এখন চিন্তায় পড়ে গেল যে এত কাজ কীভাবে করব। হ্যাঁ, খাওয়া দাওয়া, নাস্তা বানানো, অনেক রকমের কাজ পরিবারের যেগুলি ঘটে আর কি, যেগুলি হয় আর কি আমরা দেখি। তারপরে সে শেষ পর্যন্ত কী করলো, এবার বিয়ের চিন্তা করলো। তার ভাই তাকে প্রস্তাব দিল যে তুমি বিয়ে করো, একটা ভাবি নিয়ে আসলে, ভাবি রান্নাবান্না করবে, আমাদেরকে খাওয়াবে, আমরা আরামসে বসে খেতে পারবো। তারপরে এবার বাড়িতে গেল। বাড়িতে যাই মা বাবার সাথে সবার সাথে আলাপ করলো
বিয়ে করতে হলো তাকে। বিয়ে করার পরে দেখলো যে সে একটা পুরো সংসার হয়ে গেল। তো সুতরাং একাকী জীবনযাপন করতে যাইও তার কোনো লাভ হয় নাই, সে একাকী জীবনযাপন করতে পারতেছে না। তখন সে বুঝতে পারল যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, সো উই নিড সোসাইটি। ইন দ্য সোসাইটি উই আর লিভিং with various kinds of people, we help one another, it is called social life. প্রত্যেকটা মানুষ আমরা একে অন্যের জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখন যে অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা এই ঘটনার উপরে ভিত্তি করে, তোমরা বইয়ের থেকে ইংলিশ ফর টুডে বইয়ে রিডিং ভালো করে পড়বা, শব্দের অর্থ পড়বা, অনুবাদ পড়বা। এগুলি পড়ে যখন তুমি অ্যাসাইনমেন্ট লিখবা, নামকরণ দিছে অ্যাসাইনমেন্ট মানে কাজ, একটা কাজ করা। কোনো সময় একটা পুরা সাপ্টার থেকে 4-5টা লেসন মিলিয়ে একটা অ্যাসাইনমেন্ট করা হয়। তো তোমরা তো 6-এর বাচ্চা, 7-এর বাচ্চা, 8-এর বাচ্চা, 6-10 পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা সম্পর্কে ততটা অভ্যাস নেই। আমরা যখন 2-1টা ক্লাসে করাই, সেগুলি মাঝে মাঝে করাই, সেগুলি তোমরা করো। অ্যাসাইনমেন্ট মানে আসলে একটা বিষয় সম্পর্কে লেখা, আর কিছু না। তুমি যেমন প্যারাগ্রাফ লেখো, রেসপন্সিবিলিটিস, ইট ইজ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর ইউ ইন ক্লাস 9। এছাড়াও তোমার শুরুতেই আরেকটা আছে সিটিজেন, গুড সিটিজেন। তাহলে গুড সিটিজেন কে? হু ইজ গুড সিটিজেন? হাউ এ পারসন বি এ গুড সিটিজেন? একজন ব্যক্তি কীভাবে গুড সিটিজেন হবে? তাহলে তার রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, পরিবারের প্রতি কতগুলি দায়িত্ব পালন করলেই তো সে গুড সিটিজেন হবে। অর্থাৎ আমরা সামাজিকভাবে বসবাস করার জন্য যে অনেকগুলো দায়িত্ব আমরা পালন করি, মনে হয় যেন আমরা কিছুই করতেছি না, আসলে করতেছি। তুমি আমার জন্য করতেছো, আমি তোমার জন্য করতেছি, আরেকজনের জন্য করতেছে। ওই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখন রেসপন্সিবিলিটিস এই সম্পর্কে তোমরা একটা বড় আকারের লেখা লিখবে আর কি। বড় আকারের মানে একেবারে খুব বেশি বড় কিচ্ছা কাহিনী আনি লাগাইতে হবে না। তোমার বইতে দেয়া আছে, বইতে যেটা দেয়া আছে এটার সাথে যদি তুমি অ্যাড করতে পারো তাহলে ভালো কথা। যে যত সুন্দর করে লিখতে পারবা সে তত সুন্দর মার্ক পাইবা। আবার কেউ ভাবিও না, কেউ যদি তোমাকে বুদ্ধি দেয়, তোমার কোনো মাস্টার সাহেব যদি তোমাকে বুদ্ধি দেয় যে না লাগবে না, এটা এমনি দিচ্ছে যে স্কুলে এমনি ফেলাই রাখবে, আসলে এমনি ফেলাই রাখবে না। এটা মার্কশিট তৈরি করা হবে, রেজাল্ট তৈরি করা হবে, এই রেজাল্টের উপরে ভিত্তি করে তোমার প্রমোশন হবে। যদি পরীক্ষা না দাও প্রমোশন পাবা না, তোমাকে প্রমোশন দেওয়ার কোনো সিস্টেম নাই। পরীক্ষায় তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা মানে এই অ্যাসাইনমেন্টটাই পরীক্ষা। সুতরাং এটা কারো কথা শুনিও না, স্কুলে যোগাযোগ করো। যেমন আমাদের স্কুলে দক্ষিণ হালিশহর হাই স্কুল, ইভিজেড বন্দর, চট্টগ্রাম, আগামীকাল দেওয়া হবে 6-7-এর অ্যাসাইনমেন্ট, তার পরের দিন দেওয়া হবে ক্লাস 8 এবং 9-এর অ্যাসাইনমেন্ট, তারপরে জমা দেওয়ার তারিখ। এটা ফেসবুকে দেওয়া হয়েছে, স্কুলের আইডিতে দেওয়া হয়েছে, বিভিন্ন আইডিতে আমরাও সেন্ড করে দিয়েছি যাতে ছেলেমেয়েরা সহজভাবে পায়। আর তোমাদের খাতা দেওয়া হবে, খাতার সাথে সাথে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নে দেখবে যে তুমি 3টা অ্যাসাইনমেন্ট পাইবা, প্রতি সপ্তাহে 3টা। অর্থাৎ এমনভাবে দেওয়া হয়েছে তোমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। ক্লাস 9-এ ফার্স্ট, অর্থাৎ তোমার ফার্স্ট টার্ম এবং অ্যানুয়ালে দুটা টার্মিনাল, একটা টার্মিনাল পরীক্ষা আর একটা বার্ষিক পরীক্ষা। দুইটা যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসটার থেকে যেগুলি খুব প্রয়োজন সেগুলিকে দিয়া অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য সরকার নির্ধারিত করে দিয়েছে। এই নির্ধারিত অ্যাসাইনমেন্টের বহির্ভূত অন্য কোনো অ্যাসাইনমেন্ট আর নট অ্যাকসেপ্টেবল, অন্যগুলো আর অ্যাকসেপ্ট করা হবে না, অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। এটার উপরে ভিত্তি করি, তোমার রাইটিংসের উপরে ভিত্তি করি তোমার অ্যাসাইনমেন্ট স্ট্যান্ডার্ড কেমন হলো এটার উপরে ভিত্তি করে তোমাকে মার্কিং করা হবে গ্রেডিং পয়েন্টে। যেমন মনে করো একদম খুব ভালো হয়েছে, লেখাটা খুব ভালো হয়েছে, অ্যাসাইনমেন্ট খুব ভালো সুন্দর হয়েছে, স্মার্ট হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, তাকে এক্সিলেন্ট দেওয়া হবে। তারপরে আরেকজন আরেকটু কম ভালো লিখলো, তাকে ভেরি গুড দেওয়া হলো, আরেকজনকে গুড দেওয়া হলো, আরেকজনকে নট সো গুড দেওয়া হলো, আরেকজনকে একেবারে মানে নাথিং, হয়ই নেই একদম, তারপরে নাথিং লিখে দিল। তো নাথিং মানে সে তো ফেল করলো, তাহলে সে প্রমোশন পাবে না। এখন প্রমোশন পেতে হলে তোমাকে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, সময় মতো জমা দিতে হবে। যে ডেটে তোমাকে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে সেই ডেটে জমা দিতে হবে, যেই ডেটে নেওয়ার জন্য বলা হচ্ছে সেই ডেটে নিতে হবে। তার কারণ তোমাকে প্রতি সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট লিখিয়ে আনি জমা দিতে হবে, প্রশ্ন নিতে হবে এবং আবার লিখিয়ে আনি জমা দিতে হবে। এই জন্য তুমি যদি জমা নিতে যদি লেট করি ফেলো তাহলে পরের সপ্তাহে তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তাইলে আমার কথা নিশ্চয় বুঝতে পারলা। আমি রেসপন্সিবিলিটিসের কাহিনিটাও তোমাদেরকে শুনাইলাম। তাহলে আমাদের সবাইকে কতগুলো দায়িত্ব রেসপন্সিবিলিটিস পালন করতে হয় এটা তোমরাও জানো, আমরাও জানি। এই রেসপন্সিবিলিটিস পালন করতে যাই আমরা যা করি, তোমার ইংলিশ ফর টুডে বই কেন্দ্রিক তুমি লিখবা, ওই ঘটনাটা তুমি লিখবা। লেসন 4-এ যে ঘটনাটা আছে এই ঘটনাটা লিখবা। এখন আগে পরে তুমি যদি পারো
তোমার ব্রেইনে যদি কভার করে, তুমি যদি স্ট্যান্ডার্ড বৃদ্ধি করতে পারো তোমার রাইটিংসের, তাহলে নাম্বার তুমি গুড নাম্বার পাইবা, অথবা এক্সিলেন্ট নাম্বার পাইবা, অথবা ভেরি গুড নাম্বার পাইবা। কিন্তু এটার উপরে ভিত্তি করে তোমার রোল নাম্বার হবে, তোমার প্রমোশন হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা এগুলো তোমাকে দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারো কথা শুনে লাভ নাই, যা আমাকে গেলে আমার মামা আছে, খালু আছে, এই আছে সেই আছে, বিভিন্ন জনের সুপারিশে আমাকে প্রমোশন দিয়ে দিবে, এই ভাবনা নিয়ে কেউ বসে থাকবে না। আমি বারবার তোমাদেরকে বলতেছি, এটা সরকারি অর্ডার, ইট ইজ নট মাই অর্ডার, ইট ইজ নট দ্য স্কুলস অর্ডার, ইট ইজ দ্য গভর্নমেন্ট অর্ডার, ইট ইজ দ্য অর্ডার অফ মিনিস্ট্রি। মিনিস্টার স্বয়ং আদেশ দিছে যে বেতন আদায় করে দিতে হবে, বেতন আদায় করে দিতে হবে এবং এই পরীক্ষাগুলো দিতে হবে। তাহলে রেসপন্সিবিলিটিস সম্পর্কে তোমরা ইংলিশ ফর টুডে বইতে পড়লে আরও যদি মনে করো, আমি যেটা জানাইলাম, ঘটনাটা যেটা তুলে ধরলাম, এটার বাইরেও হয়তো তোমার যদি জানার বাইরে থাকে তুমি জানতে পারবা এবং লিখতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই ফর টুডে। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।